আচ্ছা, তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই রিসেন্ট যে খবরটা খুব ছড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে হঠাৎ করে রাতারাতি 26,000 জন শিক্ষকের চাকরি বরখাস্ত হয়ে গেল। সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে বরখাস্ত হয়ে গেল, তো এই বিষয়ে তোমার মতামত? তুমি এটাই বলতে চাইছো যে এই যে রিসেন্ট 26,000 শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হলো সুপ্রিম কোর্টের অর্ডারে, তো এটার জন্য আমার কি মতামত? তো দেখো, বিষয়টা হচ্ছে চাকরি তো গিয়েছে, এটা খুবই দুঃখজনক। আর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে শুধু যে 26,000 চাকরি গিয়েছে, এর সাথে সাথে আরো অনেক কিছু ইনভলভ আছে, সেগুলো আমি তোমাকে বলতে চাই। তাহলে কি বলতো, এই 26,000 চাকরি শুধু নয়, এরকম 26,000 চাকরি হয়তো মানুষ আরো পাচ্ছে না, যেগুলো পাওয়ার কথা। 26,000 আরো বেশি, অনেক বেশি। তো আগে সেই জন্য আমাদের বুঝতে হবে আমাদের সমাজ ব্যবস্থা, মানে গোড়া থেকে তুমি যদি না বোঝো তাহলে আমরা কোনোদিনই আসল বিষয়টা বুঝতে পারবো, আর সমস্যা থেকেই যাবে। তো সেই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে বেজ যে সমস্যা, সেটা বেজ সমস্যাটা হলো আমাদের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা কেমন? আমাদের সমাজ ব্যবস্থায় কি আছে? গভর্নমেন্টের ভূমিকা সব থেকে বেশি। সবকিছু রুলস রেগুলেশন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সবকিছু রেগুলেট করে গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টের দায়িত্ব কি আর গভর্নমেন্ট কিভাবে চলে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো বেসিক্যালি দেখা যায় যদি আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপট, সেটা দেখা যায় যে আমাদের এখানে এক্সিকিউটিভ লেভেল, যেটা এই প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এই পজিশন গুলো হোল্ড করে। দাঁড়াও, হোল্ড করে রাখো। বলো, আমি এইটা দেখে বুঝতে পারছি চার্জ আছে কিনা। এতে চার্জ না, হোল্ড করা থেকে শুরু করব। এবং এরই সাথে আছে যেটা তোমার, সেটা হচ্ছে জুডিশিয়ারি, তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, আমাদের মিডিয়া আছে। তো এগুলো সব মিলিয়ে একটা সমাজ ব্যবস্থা, আর সাথে সাথে আমাদের জনগণ। তো দেখো, এখন আমাদের এইখানে যে সমাজ ব্যবস্থাটা চলছে সেটা বহু যুগ থেকেই করাপ্টেড। এটা শুধু আজকেই যে আজকে মানুষ চেল্লাচ্ছে না যে হয়তো কারাপশন করে, এটা কিন্তু শুধু আজকের না, এটা গোড়া থেকেই আছে। মানুষের লোভ যতদিন আছে, যবে থেকে শুরু হয়েছে লোভ করা, তবে থেকেই এই কারাপশন আছে। এটা হচ্ছে কারাপশনের একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত কারাপশন। তো দেখতে হবে আমাদের যে আমরা কাদেরকে ক্ষমতায় দিয়েছি, মানে এই ক্ষমতার জায়গাটা কাদেরকে সঁপে দিয়েছে, তারা কি লোভী, এটা আগে আমি বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি যে কারেন্ট গভর্নমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, টিএমসি আন্ডারে, মমতা ব্যানার্জির আন্ডারে, কি পার্টি টিএমসি, এরা কি লোভী, ক্ষমতা লোভী, অর্থ লোভী? তারা কি অবস্থা? অবশ্যই তো একবারে আসছে। কেউ যদি টিএমসি পরেও থাকে, মানে আমাদের দর্শক বিন্দুদের মধ্যে, তারাও এটা স্বীকার করবে যে হ্যাঁ, টিএমসি অবশ্যই ক্ষমতা লোভী। শুধু টিএমসি না, আগে সিপিআইএম ছিল, তারাও ক্ষমতা লোভী। সাথে সাথে আমি এটা বলতে চাই যে আমাদের এখন যে কারেন্ট গভর্নমেন্ট, যেটা আমাদের সেন্ট্রালে রয়েছে বিজেপি, সেটাও ক্ষমতা লোভী, অর্থ। তাহলে আমি কি করে এক্সপেক্ট করব, আশা করব যে যারা আমাদের এই সমাজ ব্যবস্থা চালাচ্ছে তারা সুষ্ঠুভাবে, ন্যায়সঙ্গতভাবে এবং ইকুয়ালিটি মেনটেন করে এই সমাজ ব্যবস্থা চালাবে, কখনোই তুমি আশা করতে পারবে না। তাই সমস্যাটা না ওই গোড়াতেই রয়ে গেছে। আমাদেরকে যারা, মানে আমরা যাদেরকে পাঠাচ্ছি পার্লামেন্ট, বিধানসভা, লোকসভা, যাদেরকে পাঠাচ্ছি তারা হলো ক্ষমতালোভী, অর্থলোভী। তাহলে এদের থেকে আমরা কিভাবে এবং কেন এক্সপেক্ট করব এই একটা সুন্দর সমাজ যেখানে সবাই ইকুয়ালি ট্রিট হবে, সবাই সুন্দরভাবে একটা দেশ গড়ে তুলবে, একটা স্টেট গড়ে তুলবে, যেগুলো আমাদের বিশ্বব্যাপী একটা ডেভেলপ লোকেশন হিসেবে দেখা, দেশ হিসেবে দেখা হবে, সেটা কোনোদিন সম্ভব না। আজকে তুমি দেখো, আমরা যদি ধরি যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, যেমন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, ইউকে,
ইউকে, ফ্রান্স, কানাডা, অস্ট্রিয়া। তো এগুলো আমরা যখনই দেখছি তখন এখানে দেখা যায় যে এদের যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা খুবই উন্নত। একদম এবং আমাদের ইন্ডিয়াতে হোক বা বাঙালি বলো, সবাই কিন্তু ম্যাক্সিমাম এটাই ট্রাই করে, যারা একটু দেখবে বেশ একটু রিচ হয়ে গেছে, একটু স্ট্যান্ডার্ড লাইফ আর কিছু ফিনান্সিয়ালি অনেকটাই স্টেবল আছে, তারা কিন্তু ইন্ডিয়াতে থাকার চেষ্টা করেন, সবাই ফরেনে চলে যায়, ওখানে সেটেল হয়ে যায়। ম্যাক্সিমাম তারা চেষ্টা করে যাতে সেটেল হতে পারে ফরেন। কেন? কারণ এটাই সমাজ ব্যবস্থা। সুতরাং এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে তুমি কখনোই এক্সপেক্ট করতে পারো না যে এই যে 26,000 মানুষের সাথে যে, আমি অবশ্যই বলবো সেটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এর আরো অনেক মানে ভাবে সেটাকে ঠিকঠাক করে সেটাকে একটা ফাইনাল ডিসিশনে আসা যায়, সঠিক বিচার করা যায়। এখানে অনেক কিছু ইনভলভ হয়ে গেছে, এখানে পলিটিক্স ঢুকে গেছে, মানে খারাপ পলিটিক্স ঢুকে গেছে, অর্থের লোভ ঢুকে গেছে, ক্ষমতার লোভ ঢুকে গেছে, ক্ষমতার লোভ। কারণ এই রায়টা কে দিয়েছে সেটা আমাকে দেখতে হবে, সুপ্রিম কোর্ট। তুমি যদি আজকে দেখো সুপ্রিম কোর্টে কয়েক লাখের উপরে কেস পেন্ডিং আছে, ঠিক আছে? অথচ যেগুলো না তোমার সরকার যেগুলোতে মানে ফোকাস করছে, সরকার যেগুলো প্রেশারাইজ করছে, মানে সবই তো চলছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের ইশারাতেই কাজ চলছে। সেটা এখন সব মোটামুটি পাবলিক বুঝতে পারছে, কারণ এখন আজ থেকে 100 বছরের আগের যুগ নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ যথেষ্ট আপডেটেড, বোঝে। সুতরাং এটা সবার কাছে ক্লিয়ার যে জুডিশিয়ারিতে যারা বসে রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোক, মানে সিজেআই, তারপর তোমার যারা ওই 5 জন যে বেঞ্চ, যারা জাজ জাস্টিস, তারাও কেমন, বা তুমি কোনো যদি নর্মাল কোর্টের কথা বলো, হাইকোর্ট হোক, তো সেখানে জাজও কেমন আর কিভাবে চলে, সবকিছু মিলিয়ে দেখতে গেলে যে রায়গুলো বেরোয়, ভার্ডিক্টগুলো, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু ইনফ্লুয়েন্সড, মানে কোনো না কোনো প্রেসারে পড়ে বা কোনো না কোনো ওর উপর ইনফ্লুয়েন্স আছে ওই রায়টা আসার পেছনে। তো দেখা যায় যে 26 সালে ভোট আছে ওয়েস্ট বেঙ্গল, তো এমনই কিছু একটা প্রেসার বা এমনই একটা নেগেটিভ ইমেজ তুলে ধরো পশ্চিমবাংলায় যে সরকার আছে, যাতে করে বিজেপি ক্ষমতায় আসতে পারে। আর এটা প্রধানমন্ত্রী মমতা মোদীর অনেকটাই লেগে থাকবে, কারণ যে জাস্টিস খান্না, সঞ্জীব খান্না, তিনি এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি খুবই অন্তরঙ্গভাবে আমি দেখেছি প্রধানমন্ত্রীর সাথে, মোদীর সাথে তার পিকচার আছে, তার কথাবার্তা আছে। তো কখনোই একটা এক্সিকিউটিভ লেভেলের সাথে, এক্সিকিউটিভের সাথে না, এক্সিকিউটিভ মানে তাদেরকে বলা হয় যারা এমপি, মানে যারা তোমার বিশেষ করে প্রধানমন্ত্রীর এইগুলোতে রয়েছে, তো দেখা যাচ্ছে ওরা জুডিশিয়ারির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা কখনোই উচিত নয়, কারণ এটা আমাদের সংবিধানেই লেখা রয়েছে যে একটা জুডিশিয়ারি মানুষ, মানে এই চিফ জাস্টিস হোক বা তোমার জাস্টিস হোক সুপ্রিম কোর্টের, তারা কখনোই একজন এক্সিকিউটিভ লেভেলের মানুষের সাথে খুব মানে অন্তরঙ্গভাবে বা ক্লোজলি, যাতে মিডিয়ায় তোমার এক্সপ্রেস না হতে পারে, পার্সোনাল কোনো বন্ডিং আছে, সেটা তুমি ওপেনলি সেটা তুমি ডিসক্লোজ করতে পারো, কিন্তু এটা সেটাও করে। যেমন আগের যে চিফ জাস্টিস ছিল চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, তার সাথেও তুমি দেখতে পাবে যে মোদী তার বাড়িতে ভিজিট করছে, গণেশ পুজোয় গিয়ে সেখানে আরতি করছে দুজনে একসাথে মিলে, দুজনের প্রেস কনফারেন্সও করে, কাইন্ড অফ কনভারসেশন চলছে। তো ওপেন যখন এত কিছু হতে পারে, তার তলায় তলায় কত কিছু চলতে পারে, এটা আমাদের বুঝতে হবে। কারণ আলটিমেটলি দেখো, এই যে এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে সিলেকশন হচ্ছে, তার মানে 3 জন মিলে সিলেক্ট করে। তো দেখো যে দুজন মানে ভোট দেবে, সেই দুজন ভোটের 3 জন ভোটের মধ্যে 2 জন ভোট দিয়ে দিচ্ছে না ওই এক্সিকিউটিভ লেভেলে, ঠিক আছে? দিয়ে সেই এক্সিকিউটিভ লেভেল মানে গভর্নমেন্ট, কারেন্ট গভর্নমেন্ট যে পার্টি আছে, তারাই আলটিমেটলি আনছে যে সিজিআই, মানে চিফ জাস্টিস। তাহলে এবার প্রশ্ন থেকেই যায় যে প্রধানমন্ত্রী একটা মানে কারেন্ট গভর্নমেন্টের একটা অনেক বড় একটা ভূমিকা রয়েছে, কিসের উপর, কি কি জাজমেন্ট আসতে চলেছে তার উপর। তো ঠিক তেমনই এই আমাদের পশ্চিমবাংলার এই 26,000 যে টিচার দরখাস্ত করা হলো, এর পেছনে এই একটা বড় কারণ। এটা হচ্ছে পলিটিক্যাল সম্পর্ক। পলিটিক্যাল বাদ দিয়ে আমি যদি এবার, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, যে সমাজ ব্যবস্থা,
তো সমাজ ব্যবস্থাটা সব থেকে বেশি আগে আসে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সমাজ ব্যবস্থা থেকে একজন ছেলে হোক একজন মেয়ে হোক অ্যাডাল্ট হচ্ছে, সেই ছেলে আর সেই মেয়েটাই পরবর্তীকালে গিয়ে কোনো না কোনো একটা পদে গিয়ে বসছে। এইবার তুমি যদি ভাবো ওই ছেলে আর মেয়েটা যদি এই সমাজ ব্যবস্থা থেকে উঠে যায়, মানে কারাপ্টেড সমাজ ব্যবস্থা থেকে উঠে যায়, তাহলে সে কি নিউট্রাল হতে পারবে বা সে কি ন্যায়সঙ্গত কোনো কাজ করতে পারবে, লজিক্যাল কাজ করতে পারবে? কখনোই পারবে না। কারণ কি, সমাজ ব্যবস্থা ওকে সেই জায়গাটা দেবে না বা সেই শিক্ষাটা দেয়নি, তাই সে আজকে এই অবস্থা। সুতরাং সেই অ্যাডাল্ট ছেলে হোক মেয়ে হোক, সে কি হচ্ছে, কোনো না কোনো গভর্নমেন্টের কোনো পজিশনে যাচ্ছে, কোনো না কোনো পার্টিতে যাচ্ছে, কোনো না কোনো পলিটিক্যাল কোনো কাজে না কাজে ইনভলভ আছে বা সামাজিক কোনো না কোনো বিষয়ে জড়িত। তাহলে এই সমাজ ব্যবস্থা আগে আমূল পরিবর্তন দরকার, মানে সামগ্রিক পরিবর্তন দরকার। নইলে তুমি কখনোই এই 26,000 হোক, আর আমি প্রথমেই বলেছিলাম 26,000 যে চাকরি দিয়েছে এটা তো ভীষণই মর্মান্তিক আর দুঃখজনক ঘটনা, কিন্তু এর পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে 26,000 জন যারা আরো এলিজিবল তারাও কিন্তু চাকরি পাচ্ছে। আমি এক্সাম্পল দিলাম, 26,000 সেখানে 26 লাখেরও বেশি যাদের হিসেব মতন চাকরি পাওয়া দরকার, আর সরকার সেই চাকরির মানে ক্রিয়েশন মানে ভ্যাকান্সি তৈরি করার দায়িত্ব কিন্তু সরকার। সুতরাং দেখা যায় সরকার সেই বিষয়টাতে কখনোই হস্তক্ষেপ করছে না বা তার কোনো প্রকারের হেলদোল নেই এই 26,000 বা 26 লাখ বা তারও বেশি যে পোস্ট ভ্যাকান্সি এগুলো ক্রিয়েট করা। কারণ কি, কারণ এই সমাজ ব্যবস্থা। তো এই সমাজ ব্যবস্থাকে ঠিক করা দরকার, নইলে কোনোদিন আমরা এর সুবিচার পাবো না। ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং মানবিক একটা যে জাস্টিস, ঠিক আছে, বিচার, সেটা কোনোদিন হবে না। তাই প্রতিনিয়ত তোমার সাথেও ইনজাস্টিস হয়, তোমার সাথেও ডিসক্রিমিনেশন হয়, আমার সাথেও হয়, এবং এই যে 26,000 চাকরি পাওয়া তাদের সাথেও। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যেটুকু বললাম এটুকু একদম উপর একটা কথা। এবার আসবো এই সমাজ ব্যবস্থার একদম বেস লাইন। কারণ আমি বলে দিলাম যে এই সমাজ ব্যবস্থা চেঞ্জ হওয়া দরকার, নইলে কি হবে, এই 26,000 কেন 26 লাখও এক সময় যাবে, বা 26 লাখ আরো পেন্ডিং রয়েছে, সেটা গভর্নমেন্ট কোনোদিনই ক্রিয়েট করছে না ভ্যাকান্সি, এটা চলতেই থাকবে। তাই আমাদেরকে সমাজ ব্যবস্থা থেকে আগে বেরিয়ে আসতে হবে, চেঞ্জ করতে হবে। এই সমাজ ব্যবস্থার একটা অন্যতম যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে ধর্ম। ধর্ম ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে এই সমাজ ব্যবস্থায়। বেসিক্যালি তুমি যদি দেখতে চাও, আমাদের সমাজ ব্যবস্থা একটা ধার্মিক সমাজ ব্যবস্থা, যেখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষেরা রয়েছে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। যদিও বৌদ্ধ একটা ধর্ম নয়, কিন্তু ধর্ম এমন মানে একটা বিজনেসে পরিণত হয়েছে, ব্যবসায় পরিণত হয়েছে, যে বৌদ্ধটাকেও এখন মানুষ ধর্ম হিসেবে ধর্ম হিসেবে চায়। এখানে গৌতম বুদ্ধ নিজেই একজন নাস্তিক ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এবার বুঝতে হবে যে এই যে ধর্মগুলো কিভাবে এফেক্ট করছে। যদি তুমি এটা জানো কিনা জানি না, আমাদের মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে খুব একদমই তাই, খুব ভালোভাবে আর খুব ক্লোজলি উনি মনিটর করেন। খুব একটা মানে অ্যাপ্রিসিয়েশন করা সবসময়, বা ওদেরকে অ্যাডমায়ার করা, ওদেরকে প্রমোট করা মুসলিম সমাজকে। কারণ মমতা ব্যানার্জি এটা জানেন যে একটা মুসলিম সম্প্রদায় ভালো পরিমাণ পপুলেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল। সুতরাং যদি এই মুসলিম সম্প্রদায়টাকে খুব ভালোভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। সাথে হিন্দুদের তো আছে, কিন্তু মুসলিম সম্প্রদায় পুরো ভোটটাই কিন্তু এসে পড়বে মমতা হাতে। কারণ কি, কারণ বিজেপি এমনই একটা পার্টি যে পার্টিটা সবাই জানে হিন্দু ন্যাশনালিস্ট টাইপ, মানে হিন্দুদের ওপরই ফোকাস করে। সুতরাং সেখানে দাঁড়িয়ে কোনো মুসলিম সম্প্রদায় মানে ব্যক্তি বিজেপিকে সাপোর্ট করবে না। আর ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের কোনো ভূমিকাই নেই, অলমোস্ট হারিয়েই গেছে, সিপিএম তো অলরেডি শেষ। তো সেখানে দাঁড়িয়ে মমতার একটা ভালো চাল যেটা, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করো আর গুণগান গাও এবং সেখান থেকে ভোট ব্যাংকটা কবজা করো। এবার আমাকে দেখতে হচ্ছে যে মমতার এই চালটা কতটা বাজে হবে।
এর জন্য মমতাকে অনেক কিছু স্যাক্রিফাই করতে হয় মুসলিমদের জন্য। সেই জায়গাটাতে দাঁড়িয়ে হিন্দুদের একটা কোপ পড়ছে। যখনই তুমি দেখছো যে মানে তুমি একজন হিন্দু হয়ে দেখছো যে মমতা ব্যানার্জি মুসলিমদেরই বেশি সাপোর্ট করে যাচ্ছে, সবসময় মুসলিমদের গুণগান গাচ্ছে, বা মুসলিমদের ওই বিভিন্ন সভা হয় সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, নামাজ পড়ছে, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ভাইরাল হয়। তো সাথে সাথে না তোমার যারা খুবই আর কি হিন্দু ধর্মের সাথে জড়িত বা নিজেকে ধার্মিক বলে মনে করে, তারা কখনোই মমতাকে সহ্য করতে পারবে না। তখন কি হবে, একটা ক্ল্যাশ হয়ে যাবে। ক্ল্যাশটা কেমন, যেমন এই ওই হিন্দুগুলো আর মমতাকে সহ্য করতে পারবে, যদিও মমতা একটু হিন্দু ধর্মের মানুষ। তখন কি করবে, এই যে সেম মানুষগুলো কোনো না কোনো একটা পার্টি করবে। কারণ কি, মানুষের একটা সবসময় সহায় সম্বলতা দরকার, সাপোর্ট দরকার, সাপোর্ট সিস্টেম ছাড়া সে কখনো চলতে পারে না। তো তার সাপোর্ট সিস্টেম হিসেবে তো সে তখন দেখবে, ও আজকে আমার তৃণমূল তো এরকম করছে, তাহলে আমি বিজেপিতে জয়েন করবো। কারণ আমার হিন্দু ধর্মকে যে গ্রহণ করে, আমার হিন্দু ধর্মকে যে রক্ষা করবে, সকাল রক্ষা, এই বিষয়ে আর একটু পরে তো হিন্দু ধর্মকে যে বেশি ভালোবাসবে। আর সেখানে অফকোর্স দেখা যায় নরেন্দ্র মোদী মানে বিজেপি সরকার সেটাকে খুব ভালোভাবেই করে। সুতরাং এখানে একটা ভোট ব্যাংক কিন্তু মমতা চলে যায়। আচ্ছা, তো মমতা এটা জেনে গেছে, ভুলেও গেছে, তাই সেই মুসলিমদের পৃষ্ঠপোষকতা উনি করা ছাড়েন। কারণ জানেন যে আমার একটা ভোট গেলে দুটো ভোট আসবে। আচ্ছা, আরেকটা দেখা যায় মমতা কিছু প্রকল্প অলরেডি করেছিল, সেই প্রকল্পগুলো খুবই সাকসেসফুল। যেমন এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, দুয়ারে সরকার, এই সমস্ত যেগুলো প্রকল্প নিয়ে এসছে, প্রকল্পগুলো সত্যি ভালো। কারণ আমাদের যদি তুমি দেখতে পারো ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী, সামাজিক যে কাঠামো, সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই প্রকল্পগুলো মমতা বিশেষ করে কার্যকরী, মহিলাদের জন্য খুবই উপকারী। কারণ আমাদের যে সামাজিক কাঠামো এবং আমাদের যে অর্থনৈতিক কাঠামো এর উপর ডিপেন্ড করে। কারণ এটা ম্যান্ডেট, দরকার। নইলে এখানে জীবনযাত্রা খুবই অসহনীয় হয়ে উঠবে। কারণ এখানে মানুষের এমন যে পভার্টি লেভেল আছে, সেটা পুয়ার অফ দ্য পুয়ারেস্ট বলা, অন্তর্দয় কার্ড বলে একটা হয়, যেটার অল ওভার ইন্ডিয়া অলমোস্ট 70-75% পিপল বিলং করে অন্তর্দয়। আর এই কার্ড হোল্ডারের এটা হলো পুয়ার অফ দ্য পুয়ারেস্ট, একেবারেই গরিব, গরিবের মধ্যেও সর্বনিম্ন যে গরিব, সেই সংখ্যক মানুষেরই কার্ড হোল্ডার কত, 70-75%। তাহলে তুমি বুঝে দেখো আমাদের ইন্ডিয়ার কন্ডিশন। তো এবার তুমি দেখতে যদি চাও যে এখানে মমতা ঠিক যে পরিকল্পনাগুলো নিয়েছিল সেগুলো নিঃসন্দেহে ভালো। এবার কিছু মানুষ নিশ্চয়ই তাহলে ভোট দেবে, কারণ সত্যি হেল্প হচ্ছে। কেউ যদি তার স্বামী নেই বা স্বামী ইনকাম করে কিন্তু মদ খেয়ে টাকা উঠিয়ে দেয়, বা স্বামীর ইনকাম একেবারে সর্বনিম্ন, মাসে 3,000-4,000 টাকা বা 5,000-6,000 টাকা, তো বেসিক্যালি দেখতে যদি পারো এখানে যে এইসব মানুষগুলো অনেকটা হেল্প হয়। সুতরাং এই মানুষগুলো হেল্প পাচ্ছে আর ভোটটা দেবে, অবশ্যই দেবে। তো স্কিমগুলো কাজে আসছে, পরিকল্পনা সবই কাজে আসছে। এবার দেখতে হবে যে মমতার যে প্ল্যানগুলো, মানে অন্যান্য প্ল্যানগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট সাকসেস পেয়েছে। তো সব মিলিয়ে দেখা যায় যে মমতা সরকার ওয়েস্ট বেঙ্গল এইসব কারণের জন্য টিকে আছে। তো এবার আবার দেখা যায় যে বিজেপি সরকার কি চায়। বিজেপি সরকার চায় যে ওয়েস্ট বেঙ্গলকে কবজা করবে, যেটা হয়ে উঠছে না। কারণ ওয়েস্ট বেঙ্গল একটু আলাদা স্বভাবতই। যদি তুমি কম্পেয়ার করো আদার যে 28খানা রাজ্য আছে, সেই রাজ্যগুলোর তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাঙালিদের চিন্তাধারা অনেকটাই অন্যরকম, এবং আমরা একটু এগিয়ে আছি। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমরো। এটা একটা প্রবাদ বাক্য, আর এটা সত্যি। কারণ বাঙালি তুমি যদি দেখতে চাও, আজকে বাঙালি মানুষ তিনি এমন কোনো প্রান্ত নেই, যদি বলো আর্কটিক থেকে শুরু করে অ্যান্টার্কটিক, আলাস্কা থেকে শুরু করে জাপান, পুরো মানে ওয়ার্ল্ড ওয়াইড এই বাঙালি প্রজাতিকে একদম। কারণ কি, বাঙালি প্রজাতির বাঙালি বুদ্ধি আছে, তাই এই জন্যই বলা। সুতরাং দেখা যায় আমাদের বাঙালিদের সহজে তুমি ধর্মের নামে বা জাতিভেদ প্রথা বা এইরকম টাইপের অনেক কিছু যেগুলো কাজ করে, অল ওভার ইন্ডিয়া কাজ করলেও পশ্চিমবঙ্গে সেটা কাজ করে না, ঠিক আছে? সুতরাং বিজেপি সরকার এটা বুঝতে পেরে গেছে গত 2-3 বার, তাই সে বুঝতে পেরেছে। আর তাই সে জানে এখানে না ওই জাতি দাঙ্গা, ধর্মের নামে
মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, দাঙ্গা তৈরি করা, এগুলো সহজ নয় মানুষকে একে অপরের থেকে দূরে ঠেলে দেওয়া। তাই এখানে ওরা অন্যরকম থেকে চাল ছাড়ে, কখনো ইডি, কখনো সিবিআই, ঠিক আছে, কখনো এই তদন্ত ওই তদন্ত, বা কখনো এই ডিফেম করা। এই আগেও একটা তো কি একটা প্যানেল বার করেছিল, সেখানেও তো টিচার্সদের উপর শিক্ষার উপর কোপ মারো, সবসময় একটা টার্গেট থাকে শিক্ষার উপর কোপ মারো। আর যারা আজকে এই যে চুরি হলো, বেসিক্যালি একটা চুরি বলে না, চুরি বিদ্যা ধরা না করলে সব থেকে মহাবিদ্যা বলা হয়, কথাতেই আছে। ধরা পড়ে গেছে বলে আজকে এরকম তো বরাবরই হয়ে আসছে, আজকের বিষয় নয়। প্রথমে বললাম সামাজিক পরিকাঠামো, সামাজিক ব্যবস্থা, এটাকে আগে পরিবর্তন। তো সর্বশেষ করলে দেখা যায় যে বিজেপি সরকার পারছে না, তাই নানা রকম এই ধরনের বা এই টাইপের অ্যাক্টিভিটি গুলো করে যাতে করে ডিফেন্ড করা যায় ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারকে, তাই করা হচ্ছে। অবশ্যই এটা একটা ভালো পরিকল্পনা হতো যদি ওরাও সঠিক হতো। এবার তুমি যদি ওদের ডেটা দেখতে চাও যে বিজেপি সরকার কেমন ভালো, তুমি দেখে নাও গুজরাট মডেল, তুমি দেখে নাও ইউপি মডেল, মধ্যপ্রদেশ মডেল দেখে নাও। দিনে দুপুরে ডাকাতি, দিনে দুপুরে ধর্ষণ, গ্রামের পর গ্রাম গুন্ডা চলছে, সবসময় একটা উচ্চবর্ণ নিম্নবর্ণ মানুষ একটা ভেদাভেদ রয়েছে, হিন্দু মুসলিম লেগেই রয়েছে, মাটি দাঙ্গা সব লেগে রয়েছে। এইসব রাজ্য যোগীর রাজ্য, যোগী সরকারের রাজ্য উত্তরপ্রদেশ। তো এইগুলো বরাবরই হয়ে আসছে। এগুলোতে কারা সাফার করছে এটাকে বুঝতে হবে। মানুষ সাফার করছে, তোমার আমার মতন মানুষই সাফার করছে, আর তোমার আমার মতন মানুষই এদেরকে ক্ষমতায় এনে দিচ্ছে। তাহলে আমরা যখন এই বাজে মানুষগুলোকে সিংহাসনে বসাচ্ছি, আমরা কি আশা করতে পারি একটা ভালো সুস্থ সামাজিক পরিকাঠামো করে? একদমই না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারলে আমি তোমাকে কি বলতে পারি। কারণ এই সমাজ ব্যবস্থা যতদিন না চেঞ্জ হবে, এই সমাজ ব্যবস্থা এভাবে চলতে থাকলে প্রতিনিয়ত 26,000 কেন 26 লাখও হবে। হঠাৎ করে বলে দেওয়া হবে আজকে থেকে চাকরি এই পলিসি আছে, যদি এটা ফলো না করা হয় তাহলে কিন্তু আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে, তাছাড়া কি এটা হয়ে যাবে। কারণ ওই যে আমি তোমাকে বরাবরই বলি, দেশকে চালাচ্ছে, রাজ্যকে চালাচ্ছে সরকার, তো নামই কর্পোরেট পাপেট। দেশ চালায়, সরকার চালায় কর্পোরেট বিজনেসম্যান, মানে ক্রাউনি কর্পোরেট বিজনেসম্যান, যেমন আদানি আম্বানি, এদের মতন মানে অনেক বড় বড় যারা কর্পোরেট বিজনেসম্যান, এদের হাতেই সব। এরাই টাকার ভারে, টাকার লোভ দেখিয়ে এরা সরকার ফেলে দিতেও পারে, আবার সরকারকে 2014 আগে দরকার ছিল কংগ্রেস সরকারকে। কংগ্রেস সরকার দেখলো যে কংগ্রেস সরকার এদের পলিসি অনুযায়ী কাজ করছে না, তখন হয়তো ছিল টাটা, বিড়লা, ওরা রাজত্ব। এখন সেখানে আদানি আম্বানি রাজত্ব। তো সবকিছু মিলিয়ে দেখতে হবে যে মানুষের জীবনের কোনো চেঞ্জেস, সাধারণ মানুষের জীবন যা হেলে ছিল হিসেবেই আছে, আর বরং বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। কারণ ওয়ার্ল্ড ইকোনমিক্স এর একটা কথা আছে যে ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ যে সরকার, পুঁজিবাদ যেখানে রয়েছে সেখানে বড় লোক আরো বড় লোকই হতে থাকবে, আর গরিব লোক গরিবই হতে থাকবে, ডাউনই তারা থেকে যাবে, আরো ডাউন। যারা বড় লোক আছে, কারণ ক্যাপিটালিজমের ফর্মুলাই ওটা, পুঁজিবাদের ফর্মুলাই, যারা রিচ তারা আপেই যাবে, আর যারা ডাউন, যারা গরিব তারা ডাউনই যাবে। তাই এই পুঁজিবাদ যে সরকার আর পুঁজিবাদকে সমর্থন করা যে সরকার, সেই সরকারকে ফেলে দেওয়া যারা সামাজিক মানে মানুষ বা সমাজকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে চায় দেশের আর দশের স্বার্থে, তারা এইরকম টাইপের গভর্নমেন্টকে, সরকারকে কখনোই সাপোর্ট করা উচিত নয়। দেশ জুড়ে এগুলোর প্রতিবাদ হওয়া উচিত। মানুষের এই যতদিন চেতনা না আসবে, এই চেতনা আসা কিন্তু খুবই খুবই আমি বলবো টাফ বিষয়, খুব শক্ত বিষয়। কারণ এই চিন্তা ভাবনা তখনই আসবে যখন তুমি খুব পড়াশোনা করবে, তুমি পলিটিক্সটাকে বুঝবে, তুমি বিভিন্ন
বই পড়বে যেগুলো তোমার ইকোনমি, লজিক্যাল বুকস, পলিটিক্যাল বুকস, এগুলো যখন তুমি পড়বে, তুমি যদি না পড়ো, ঠিক আছে, তাহলে তুমি কখনোই না এই সব যে অন্তর্নিহিত মানে এগুলো বুঝতে পারবে না। আর সেটারই ফায়দা নেয় এই পলিটিক্যাল লিডার। মানুষের কম জ্ঞানকে ওরা কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে কি করছে, ক্ষমতায় থেকে যাচ্ছে। আর ক্ষমতায় চলে আসার পর কি করছে, ওই সেই পুঁজিবাদীদের আর ক্রাউনি কর্পোরেট বিজনেসম্যানদের সাথে মিলে দেশকে ডুবছে, সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। দেশকে বদলাতে গেলে, রাজ্যকে বদলাতে গেলে বড় 2 দিনের সময় লাগে। এটা আমি কোনো মুখের কথা বলছি না, এটা একদম বাস্তবের কথা বলছি। একটা মুভি বেরিয়েছিল, নায়ক মুভিটা 24 ঘন্টায় অনেক কিছু করিয়ে রেখেছিল। সেখানে আমি বলছি 24 ঘন্টা না হলো 2 দিনে পড়া সম্ভব। করোনার সময় 1 ঘন্টার মধ্যে পুরো ভারত, পুরো ইন্ডিয়া ব্যাপী লকডাউন করে গেল। মানুষ ইভেন কি একটা পাগল না ওই ঘরের মধ্যে দিয়ে বেরোতে পারলো না। তাহলে দেখা যায় সরকার চাইলে সব পারে, কিন্তু করে না। কারণ হচ্ছে ক্রাইম যদি না থাকে তাহলে আমি মানুষকে ভয় পাওয়াবো কি করে? একদম। তাই সে ক্রাইমকে একটা খোলা হাত দিয়ে রাখে। এই বিষয়গুলো ভেবেছিলাম পরের ভিডিওতে তোমার সাথে বলবো, একটা ছোট্ট করে বলে রাখি আর 2 মিনিটে। অপরাধকে না খোলা হাত দিয়ে রাখা হয় যাতে করে এই অপরাধ হতে থাকে, ধর্ষণ হতে থাকে, খুন খারাপি হতে থাকে, দাঙ্গা লেগে থাকে। আর এইগুলোর ভয় দেখিয়ে সরকার জনসাধারণকে একটা বন্দি খেলার মধ্যে আটকে রাখে। 2 দিনের মধ্যে সব ক্রিমিনালকে না শাস্তি করা যায়, দেশে কোনো রেপিস্ট থাকবে না, 2 দিনের মধ্যে করা যাচ্ছে। কিন্তু সেটা হয় না, কিন্তু সেটা করবে না, করবে না। করলে তো ওদের গতি ছাড়তে হবে, করলে তো ওদের সুইস ব্যাংকে তো 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি পড়বে না জমা, এগুলো বুঝতে হবে। তাই ওই ক্যাপিটালিস্ট আর ওই কর্পোরেট বিজনেসম্যান যারা দেশ চালায় তারা কখনোই চায় না যে সাধারণ মানুষ বুঝে যাক, তারা লজিক্যাল হোক, তারা কোশ্চেন করার যে ক্ষমতা সেটা রপ্ত করুক, কখনোই চায় না। তাই এই সমাজ ব্যবস্থা আজকে এই জায়গাতে রয়ে গেছে। তাই তুমি আমি ওই রেলের বি গ্রুপের জন্য, পরীক্ষার জন্য 200 টাকা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি, এটা জেনে যে আরো 10 লাখ মানুষ ওই আমারই মতন বা আমার থেকেও আরো বেশি ইন্টেলিজেন্ট, তারাও ভরেছে ফর্ম। কারণ কি সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা এরা এরকম ভাবেই রেখে দিয়েছে। তাই এরা কখনোই চায় না এই সমাজ ব্যবস্থা চেঞ্জ হোক, চেঞ্জ হলে ওদের ক্ষতি, ওদের পকেট শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে কারণ, মোটা কারণ বললাম, এর আরো অনেক কারণ হয়, সেগুলো বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। আবার পরে একদিন যদি ডিসকাশন হয় আমি আরো ডিটেইলসে বলবো। আজকে তো ভিডিও বড় হয়ে গেছে। থ্যাংক ইউ।